আমি আগে দিয়ে নিই, তাহলে আমি বুঝতে পারি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম অধ্যায় 1-এর পার্ট 2 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা পড়বো তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আচ্ছা, না শুনতে পারলে বলবে, আমার এমনিতে গলা ঠান্ডা লেগেছে, আবার হচ্ছে হয়তোবা কারিগরিতে অনেক কিছু ত্রুটির জন্য হয়তোবা না শুনতে পারো। আমি তো বইটা শেয়ার করেছি, বইটা দেখালে তোমাদেরও সুবিধা হবে, সামনে বই না থাকলেও স্ক্রিনে দেখতে পাবে। আচ্ছা, আজকে আমরা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য করব। কি উদ্দেশ্য, আমরা এই গৃহ ব্যবস্থাপনা উদ্দেশ্য কি সেটা আমরা জানবো। আচ্ছা, তাহলে দেখো যে গৃহ ব্যবস্থাপনা কর্মক্ষেত্র শুধু শিক্ষাঙ্গনে গৃহাঙ্গনে সীমাবদ্ধ নয়। এই যে গৃহ ব্যবস্থাপক যিনি আছেন তিনি কিন্তু শুধুমাত্র তার যে কাজকর্ম সে শুধু গৃহের মধ্যে সীমাবদ্ধ না, এটা গৃহের বাইরে সমাজে, পরিবেশে এবং কর্মক্ষেত্রে যেখানেই হোক তার এই কর্মকাণ্ড, সে তার অ্যাক্টিভিটিস যেগুলো সে করে সেগুলো তার প্রতিফলিত হয়। দেখো, সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, পরিবর্তনশীল সমাজে প্রভাব গৃহ ও পরিবারের উপর পড়ে। সেই অনুযায়ী ব্যক্তিগত ও পারিবারিক জীবনে পরিবর্তন আনা অথবা পরিবর্তনশীল সমাজের সাথে খাপ খাওয়ানো গৃহ ব্যবস্থাপনা বিষয়ে নিহিত রয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র গৃহাঙ্গনে তার সীমাবদ্ধ নয়, সে তার সমাজে, পরিবেশে যেখানেই যাবে সেখানেই সে কিন্তু তার এই কর্মক্ষেত্র বা কর্মযজ্ঞ সে প্রতিফলিত করে। আমাদের চাহিদার তুলনায় সম্পদ সীমিত। আমি সবসময় বলি যে আমাদের চাহিদা অনেক অসীম, কিন্তু আমাদের সম্পদ সীমিত। এই জন্য সীমিত সম্পদ দিয়ে একজন গৃহ ব্যবস্থাপক তার যে গুণাবলীগুলো আছে সেগুলো দিয়ে এবং তার বুদ্ধি, ব্যয় সবকিছু মিলিয়ে সেই কাজগুলো করে থাকে। এই অবস্থায় চাহিদা পূরণ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা ও সম্পদের ব্যবহারের দক্ষতা বাড়ানো একান্ত অপরিহার্য। এই যে কাজগুলো সে করবে এই সীমিত সম্পদ দিয়ে, এই জন্য তাকে কি করতে হবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সম্পদের ব্যবহারে তাকে দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বাড়াতে হলে সম্পদের প্রকৃতি ও তার বিকল্প ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা একান্ত দরকার। দক্ষতা বাড়াতে গেলে কিন্তু সে একটা সম্পদ কিভাবে বিকল্প ভাবে ব্যবহার করতে হবে সে কিন্তু সেটা অবশ্যই তার জ্ঞান থাকতে হবে, কারণ আমাদের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে তাকে অনেক কাজ করতে হবে। এই জন্য তাকে কি করতে হবে, দক্ষতা বাড়াতে হবে, কাজের উপরে তাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে। এরকম পরিস্থিতিতে গৃহ ব্যবস্থাপনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে পরিবার একটি অর্থনৈতিক একক হিসেবে বিবেচিত। পরিবার কি একটা অর্থনৈতিক একক, সমাজে কিন্তু পরিবারের ভূমিকা অনেক, তাই না? কয়েকটা পরিবার মিলেই তো একটা সমাজ হয়। তাহলে বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে পরিবার হচ্ছে একটা অর্থনৈতিক একক। পরিবার থেকে মানুষ আস্তে আস্তে তার কাজকর্ম পরিচালনা করে এবং সে একটা সমাজে প্রতিষ্ঠিত হয়। বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন পরিবারের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদির মূল উৎস হচ্ছে পরিবার, তাই না? একটা পরিবারে দেখো আয় আছে, আবার সে আয়ের টাকা থেকে ব্যয়ও করতে হয়, আবার ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করতে হয়, আবার কোনো কাজে ব্যবসা প্রতিষ্ঠানে বলো বা কোনো কাজে বিনিয়োগও করতে হয়, তাই না? বিনিয়োগ করলে তো সেখান থেকে একটা লভ্যাংশ আসবে। পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো দেশের জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। এই পরিস্থিতিতে ভোক্তা এবং ক্রেতা হিসাবে ব্যক্তি তথা পরিবারের কি অধিকার এবং অধিকার রক্ষায় কি করণীয় সে সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজন। ভোক্তা কারা? যারা আমরা কোনো জিনিস ভোগ করে থাকি, আর যারা বিক্রয় করে তারা হলো বিক্রেতা, আর ক্রেতা যারা হলো ক্রয় করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভোক্তা এবং ক্রেতা ব্যক্তি অথবা পরিবারের কি অধিকার এবং অধিকার রক্ষা কি করণীয় সে সম্পর্কে একান্ত সচেতন থাকতে হবে। গৃহ ব্যবস্থাপনার জ্ঞান
এ ব্যাপারে দক্ষতা অর্জনে সহায়তা করে। আমরা গৃহ ব্যবস্থাপকের যে জ্ঞানগুলো সে কিন্তু এই অবস্থাকে তার এই জ্ঞানটাকে সে আরো বাড়াতে হবে। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো কর্মমুখী আচরণ দ্বারা পরিবার তথা দেশের কল্যাণ সাধন করা। মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার জ্ঞান ও দক্ষতা প্রয়োগ করে সফলতা অর্জন করতে পারে। যেখানেই যাও, তুমি যেখানে যাও, তোমাকে সেখানে তোমার জ্ঞান প্রয়োগ করে তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, যে যত বেশি জ্ঞান প্রয়োগ করে কাজ করবে সে তত বেশি লাভবান হবে, সে তত বেশি তার দক্ষতা দেখাতে পারবে। এই জন্য কি করতে হবে, প্রতিনিয়ত জ্ঞান অর্জন করতে হবে। এই সফলতায় পারিবারিক জীবনে কল্যাণ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনতে পারে। একটা পরিবারের যে গৃহ ব্যবস্থাপক থাকে তিনি যদি তার জ্ঞান দক্ষতা দিয়ে গৃহ পরিচালনা করে, অবশ্যই সেই পরিবারে কল্যাণ এবং শান্তি বিরাজ করবেই। আর যে পরিবারে গৃহ ব্যবস্থাপকের গুণাবলী থাকবে না, কোনো কাজ করবে না, কোনো দক্ষতা থাকে না, সেই পরিবার কি হবে, কোন রকম ভাবে পালবিহীন নৌকার মতো একবার এদিকে যাবে আর একবার এদিকে যাবে, এক সময় সেটা থেমে যাবে। এই জন্য আমরা বলছি যে এক গৃহ ব্যবস্থাপকের সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো কি, উদ্দেশ্যগুলো দেখো, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো হলো এখানে দেখো, প্রথম হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা করতে হবে, সংগঠন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে ও মূল্যায়নের মাধ্যমে সকল সম্পদের ব্যবহারে পারদর্শিতা অর্জন করতে হবে। একটা কাজ করতে গেলে প্রথম হচ্ছে পরিকল্পনা, তারপরে হচ্ছে সংগঠন, তারপরে নিয়ন্ত্রণ, তারপরে মূল্যায়নের মাধ্যমে সেই কাজটা কতটুকু হলো সেটা অর্জন করা বোঝা যাবে। ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে লক্ষ্য স্থির করা ও তা বিশ্লেষণ করা। ব্যক্তিগত ও পারিবারিক মূল্যবোধের উপর আমাদের প্রত্যেকের দেখবে আলাদা আলাদা, এক একটা পরিবারের এক এক রকম ব্যক্তিত্ব সম্পন্ন পরিবার আছে এবং তাদের মূল্যবোধও আলাদা। এক এক পরিবার দেখবা ধার্মিক, তারা ধর্ম বিষয়ে তাদের বেশি, এই পড়াশোনা অন্য একটু কম। আবার অনেক পরিবার দেখবে তাদের মূল্যবোধের মধ্যে তাদের দেখা যাচ্ছে যে তারা সবাই শিক্ষিত এবং জ্ঞান, আবার অনেক আছে যারা ব্যবসায়ী প্রকৃতির। এরকম বিভিন্ন পরিবারের আমরা দেখতে পাই যে এক এক পরিবারের ব্যক্তিগত বা পারিবারিক মূল্যবোধ আলাদা। যে যেরকমই হোক না কেন সেই উপর ভিত্তি করে তাকে লক্ষ্য স্থির করতে হবে। গৃহ ও গৃহের বাহিরে একটি সুষ্ঠু বাসোপযোগী পরিবেশ গড়ে তোলা। গৃহ এবং গৃহের বাইরে, গৃহটা যেমন আমাদের প্রত্যেকের আরামদায়ক একটা স্থান, তেমনি গৃহের বাইরে যে অংশটুকু আছে সেটাকেও আমরা বাসোপযোগী করে গড়ে তুলতে হবে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করা। সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নেওয়ার সময় যদি ভুল সিদ্ধান্ত হয় তাহলে সেটা বাস্তবায়িত হলেও কোনো কাজে আসবে না। এই জন্য সিদ্ধান্তটা সঠিক হতে হবে এবং বাস্তবায়নের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। ভোক্তার অধিকার ও দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সজাগ থাকতে হবে। আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব এবং অধিকার আছে, সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। যদি আমরা আমাদের অধিকার সম্পর্কে না জানি, আমাদেরকে দায়িত্ব সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আমরা কি করব, আমরা যদি আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি, সেটাই যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে পালন করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এগুলো জানতে হবে। তারপরে হচ্ছে দৈনন্দিন জীবনের সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধান করা। আমরা দৈনিক চলার পথে নানা রকমের আমাদের কি হয়, সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলো যেন আমাদেরকে আমরা কি করতে পারি, সেই সমস্যাগুলো, তাহলে আমরা কি করব, যে আমাদের প্রতিনিয়ত আমরা সেই সমস্যাগুলো, দৈনন্দিন জীবনের যে সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা সমাধানের চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে ভবিষ্যতে নিজের ও পরিবারের আর্থিক সচ্ছলতা লাভের উপায় নির্ধারণ করতে হবে। ভবিষ্যতে প্রত্যেক পরিবারের একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে ভবিষ্যৎ। সেই ভবিষ্যতে নিজের এবং পরিবারের আর্থিক সচ্ছলতা লাভের উপায় নির্ধারণ করতে হবে, যেন আমরা ভবিষ্যতে বর্তমানে যে রকম অবস্থা আছে ভবিষ্যতে যেন আরো ভালো থাকতে পারি, সচ্ছলতা লাভ করতে পারি, সেই রকম একটা উপায় নির্ধারণ করতে হবে। তারপরে হচ্ছে পেশাগত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করা। যে যে পেশায় থাকুক না কেন, সেই পেশাগত ক্ষেত্রে তাকে কি করতে হবে, দক্ষতা যোগ্যতা বৃদ্ধি করতে হবে। যোগ্যতা বৃদ্ধি করতে হবে, যেটুকু জ্ঞান আছে তার থেকে আরো শিখে শিখে তাকে আরো পারদর্শী হতে হবে। উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের সুযোগ গ্রহণ করা। দেশের উন্নয়ন, পরিবারের উন্নয়ন, সমাজের উন্নয়ন, যে কোনো উন্নয়নমূলক কাজে কি করতে হবে, অংশগ্রহণের সুযোগ গ্রহণ করতে হবে। উন্নয়নমূলক কাজে কি নিজেকে সম্পৃক্ত করতে হবে, তাহলে কি হবে, সে সমাজের একজন সুনাগরিক হতে পারবে। আচ্ছা, তারপরে দেখো আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে
গৃহস্থালী আধুনিক সরঞ্জাম যন্ত্রপাতি আসবাবপত্রের সাথে পরিচিত হয়ে এগুলোর যত্ন ও রক্ষণাবেক্ষণে পারদর্শিতা অর্জন করা। এই যে আমরা এখন আধুনিক জীবনে, এখন আমরা কিন্তু আধুনিক জীবন যাপন করছি। আধুনিক জীবন যাপন মানে হচ্ছে, দেখো এখন আমরা ক্লাস করছি কিসে, যে আমরা জুমে ক্লাস করছি, আমরা অনলাইন ক্লাস করছি। এই যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি, এগুলো সম্পর্কে আমাদের কি করতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তারপরে আমরা প্রতিনিয়ত আমাদের রান্নার কাজে আধুনিক যন্ত্রপাতি, প্রেসার কুকার, রাইস কুকার, ওভেন, ব্লেন্ডার এরকম ব্যবহার করছি, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কাপড় কাচা, ওয়াশিং মেশিন, এরকম নানা রকম যন্ত্রপাতি, আমি হিসাবের জন্য ক্যালকুলেটর, নানা রকম যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি, সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং সেগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেগুলো সম্পর্কে আমাদের পারদর্শিতা অর্জন করতে হবে। তারপরে হচ্ছে দূষণমুক্ত বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। প্রত্যেকের উচিত হলো তার পরিবার, তার পরিবেশকে অবশ্যই যেন দূষণ মুক্ত হয়, কারণ মানুষ দূষিত পরিবেশে মানুষ সুস্থভাবে কখনো বসবাস করতে পারে না, এটা আমাদের জানতে হবে। এই জন্য আমরা বাস উপযোগী এবং দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব। বর্তমান ও ভবিষ্যতে জ্বালানি সংকটের ক্ষেত্রে সচেতন হয়ে তা দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ করা। বর্তমানে কি হচ্ছে, জ্বালানি সংকটের ক্ষেত্রে আমাদেরকে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেন আমরা ওয়াকিবহাল থাকি, আমাদের জানা থাকে এবং সেগুলো দূরীকরণের জন্য সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তাহলে এখন দেখো যে গৃহ ব্যবস্থাপনা শিক্ষা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের জন্য পরিবারের আর্থিক কল্যাণ ও উন্নয়ন বিধানে যাবতীয় গুণাবলী অর্জন করতে সহায়তা করে এবং গৃহ কর্মক্ষেত্রে বাস্তব পরিস্থিতি ও সমস্যা অনুধাবন করে কিভাবে এর সাথে অভিযোজন করা বা খাপ খাওয়ানো যায়, গৃহ ব্যবস্থাপনার জ্ঞান সে বিষয়ে বিশেষভাবে সাহায্য করে। তাহলে দেখতে পাচ্ছি যে একজন গৃহ ব্যবস্থাপক তার শিক্ষা বা শিক্ষার্থীদের বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু এবং সার্বিক কল্যাণ উন্নয়নের কথা চিন্তা করে গুণাবলী অর্জন করতে হবে, সহায়তা করতে হবে এবং যে পরিস্থিতি বা সমস্যা সামনে আসবে তা অনুধাবন করে কিভাবে তার সাথে আমরা খাপ খাওয়াতে পারি সেই রকমের জ্ঞানে পারদর্শী হতে হবে এবং গৃহ ব্যবস্থাপক পরিবারের অন্যান্য সদস্যদের সে ব্যাপারে সচেতন করবে। আচ্ছা, আমরা আমাদের আর ক্লাস হচ্ছে, এরপর হচ্ছে পার্ট 4, দেখো গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়। গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি পর্যায় তোমরা যদি আরেকটু বাসা থেকে এইগুলো একটু রিডিং করে থাকতে তাহলে বুঝাতে একটু মনে হয় সহজ হতো। তোমাদের তো ক্লাস খুব একটা হয়নি, এই জন্য তোমরাও 9-এও করোনাকালীন ক্লাস হয়নি, এই জন্য তোমরা ভিতর থেকে পড়া হয় না। আর এগুলো যদি প্রথম অধ্যায়, কয়েকটা অধ্যায় যদি একটু ডিটেলস না পড়ো তাহলে বুঝতে অসুবিধা হবে। পিছনের অধ্যায়গুলো মোটামুটি ইজি, কিন্তু এই যে প্রথমে যে অধ্যায়গুলো 4টা অধ্যায়, সেই অধ্যায়গুলো একটু বুঝতে খুব একটা লাগে না, মানে পড়তে অতটা ইন্টারেস্ট হয় না, এইগুলো যা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা হতে স্পষ্ট ধারণা করা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্ম পদ্ধতির সমষ্টি মাত্র। তাহলে গৃহ ব্যবস্থাপনার যে আমরা দেখতে পাই যে এটা কি, এই পদ্ধতিগুলো হচ্ছে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলা হয়। ধারাবাহিকভাবে একটার পর একটা আগে করতে হবে। পদ্ধতিগুলোর মধ্যে আগে হচ্ছে পরিকল্পনা, তারপরে সংগঠন, তারপরে নিয়ন্ত্রণ, তারপর মূল্যায়ন। আগেই যদি আমি মূল্যায়ন করতে যাই তাহলে কেমন করে হবে, কাজটা তো নাই করলাম না, পরিকল্পনাই তো করলাম না, কে কাজটা করবে সেটাই দেখলাম না, বা কিভাবে কাজটা হলো কি না হলো, কতটুকু হলো, আগে কিভাবে মূল্যায়ন করব, আগে মূল্যায়ন করা যাবে না। এই জন্য আমাদেরকে এই পদ্ধতিগুলো অনুসরণ করে চলতে হবে। প্রথমে পরিকল্পনা, তারপরে হলো সংগঠন, তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ, তারপরে মূল্যায়ন। তাহলে আমাদের দেখো প্রতিদিনের কাজে সচেতন ভাবে এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হয়। লক্ষ্যকে স্থির করে প্রতিদিনের কাজে পরিকল্পনা করতে হয়। আমরা দেখো, তোমরা নিজেরাও দেখো তোমাদের যে কাজগুলো করো সেই কাজগুলোকে তোমাদের প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য আছে। হ্যাঁ, যখন স্কুল থেকে বের হবে কোন ক্লাস, রুটিন দেখতে হবে, রুটিন দেখে পড়া তৈরি করতে হবে। আগে তোমাদের কি কি কাজ করণীয়, তারপরে নিজেরা করো, তারপরে হলো অনেক সময় ভুলে গেলে আরেকজন সেটাকে তোমাকে সাপোর্ট দেয়, তারপরে হচ্ছে তোমার হলো লাস্ট হলো আজকে বাসায় ফেরার পরে যে কি কি আজকে সাকসেস সেটা দেখতে পাবো। তাহলে আমরা যে প্রত্যেকের একটা কিন্তু
পরিকল্পনা আছে। পরিকল্পনা থেকে আরম্ভ করে মূল্যায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে, একটার পর একটা, কোনোটা বাদ দিলে কোনোটা হবে না, চারটাকেই নিয়ে আমাদের চলতে হবে। গৃহ ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নকারী, সংগঠক, নিয়ন্ত্রণকারী ও মূল্যায়নকারী রূপে দায়িত্ব পালন করতে হয়। একজন গৃহ ব্যবস্থাপক যে থাকেন সে কিন্তু এই যে পরিবারের যে কাজগুলো আছে সেই জন্য পরিকল্পনা করেন, এবং সে তাকে সংগঠকও বলা হয়, তাকে নিয়ন্ত্রণকারীও বলা হয়, এবং তাকে মূল্যায়নকারীও বলা হয়। তাহলে আমাদের এখন ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা এখানে দেওয়া আছে, তোমরা এগুলা ডিটেলস কিন্তু যদি একটু পড়ো তাহলে তোমাদের জন্য ভালো হয়, এবং আমার জন্য তোমাদেরকে বোঝাতে। আমাদের ক্লাস টাইম 10টা কত পর্যন্ত, দাঁড়া একটু দেখে নিচ্ছি রুটিনটা, বলে যায় খালি তার পিরিয়ড না আজকে 10টা 30, আচ্ছা 9টা 50 থেকে 9টা 50 থেকে 10টা 30। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখো পরিকল্পনা, গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা করা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কিভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা ভাবনা করার নাম হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা জিনিসটা কি দেখো, একটা আগে গৃহ ব্যবস্থাপনা প্রথম ধাপটাই হচ্ছে পরিকল্পনা। লক্ষ্য কি স্থির করে, কি কাজ করব, কি জন্য করব, এটা কর্মপদ্ধতি, কি কাজ করব এবং কর্মটা কিভাবে করব ইত্যাদি পূর্বে থেকে চিন্তা করার নাম হলো পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম, মাথার মধ্যে এটা থাকবে। অনেক সময় লিখিত থাকে, আবার অনেক সময় এটা মনে স্থির থাকে। সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। পরিবারে যে সদস্য আছে তাদের সাথে কি করতে হবে, ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। পরিবারের সবার সাথে যদি সবার মিলমিশ থাকে, কথা বলা হয় এবং সবার সাথে যদি বোঝাপড়া থাকে, তাহলে যে কোনো পরিকল্পনা করতে গ্রহণ করা এবং বাস্তবায়ন করা খুবই সহজ হয়। আর যদি কারোর সাথে কারো রেষারেষি থাকে, রাগারাগি থাকে বা সম্পর্ক সুসম্পর্ক না থাকে, তাহলে সেই পরিবারে কোনো কাজই কিন্তু সুষ্ঠুভাবে করা যায় না। তাহলে পরিকল্পনা প্রণয়নের সময় কিছু বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। যেমন 1 নাম্বার হচ্ছে পরিবারের বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। পরিবারের যে সদস্য আছে, মনে করো 4 জন সদস্য বা 5 জন সদস্য, প্রত্যেক সদস্যদের কি করতে হবে, মতামত নিতে হবে। যে কোনো কাজ করার আগে মতামত নিতে হবে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধা জানতে হবে, কখন কাজটা করলে সুবিধা হবে, কার জন্য কোন কাজটা সুবিধা হবে, এইগুলো আমরা কি করতে হবে, আলাপ আলোচনার মাধ্যমে তাহলে করলে পরিকল্পনাটা সহজ হবে। তারপর হলো বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি পরিকল্পনায় বিবেচনায় বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে। সুতরাং পরিকল্পনা করতে হলে বিভিন্ন সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয়। আমরা দেখতে পাচ্ছি যে এক একজনের কিন্তু কর্মদক্ষতা এক এক রকম, এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এক একজনের কাজ করার ইচ্ছে এক এক রকম। এখন আমরা যদি সবাই মিলে যদি যার যেটাতে পারদর্শী সে যদি সেটা করে, তাহলে দেখা যায় যে এখানে আন্ডারস্ট্যান্ডিং মানে সবাই সহমর্মিতা বা সহযোগিতায় যদি কাজটি করা হয়, তাহলে দেখা যাবে যে কাজটি খুব তাড়াতাড়ি এবং ভালো একটা পরিকল্পনা গ্রহণ করা যাবে এবং কাজটা করতে বাস্তবায়ন করতে সহজ হবে।
পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে পরিবর্তন করা যায়, অর্থাৎ নমনীয় হতে হবে। মনে করো একটা পরিকল্পনা গ্রহণ করা হলো, কিন্তু সেই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন করা না যায় তাহলে তো লাভ নাই। মাঝখানের পথে যদি থেমে যায় তাহলে সেই পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। যতটুকু করা হলো ওটুকুরই কোনো মূল্য থাকলো না। এই জন্য মনে করো যদি দেখা যাচ্ছে যে কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মনে করো যদি দেখা যায় যে কোনো রকম বাধা বিঘ্ন আসলো, তখন কি হবে, অন্যরকম ভাবে কাজটা করে একটু নমনীয়তার সাথে, মানে যেটা করতে চেয়েছিলাম হয়তো ততটা হবে না, কিন্তু অন্যদিকে একটু পরিবর্তন করে কাজটা শেষ করতে হবে। অর্থাৎ মনে করো যে জটিল সমস্যার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং যত সহজে কাজটা করা যায় এবং সবার বুদ্ধি পরামর্শ নিয়ে কাজটাকে এগিয়ে নিতে হবে, সে বিষয়ে আমাদেরকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। তাছাড়া পরিকল্পনা যত দূর সম্ভব সহজ সরল হওয়া উচিত। পরিকল্পনাটা যেন সহজ সরল হয়, জটিল না হয়। জটিল হলে অনেকে বুঝতে কষ্ট হবে এবং কাজটা ঠিক মতো সে করতেই পারবে না। এই জন্য যতটা সহজ ভাষায় সহজে করা যায়, যে পদ্ধতিগুলো সহজ পদ্ধতি, অনেক কাজ করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে, যে পদ্ধতিটা সহজ সেই পদ্ধতি অনুসরণ করে কাজটা করতে হবে। তাহলে পরিবারের কাজটা পরিকল্পনাটা তৈরি করতেও সহজ হবে এবং কাজটা বাস্তবায়ন করা যাবে। এরপর হচ্ছে সংগঠন। গৃহীত পরিকল্পনা, মানে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে সেটাকে বলা হয় গৃহীত পরিকল্পনা। অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম সংগঠন। যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনার কাজগুলো যে সংযোগ সাধন করবে, যে কাজটা করবে, সে হচ্ছে সংগঠন। সংগঠন পর্যায়ে কোনো কাজ কোথায় কিভাবে করা হবে তা স্থির করা হয়। আপু তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, একটু একটু মনোযোগ কেন একটু এগুলো একটু বুঝতে হবে, নাহলে পারে সামনে এগুলো যদি এগুলো না বুঝো তাহলে পারে একটু সমস্যা হবে। এই জন্য এগুলো মজা একটু কম, কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখো সংগঠন হচ্ছে, এই তোমরা স্কুলে যখন আমাদের যখন স্পোর্টস হয়, একটা স্পোর্টস তুলতে কিন্তু সহজে তোলা যায় না। এই প্রথমে আমাদের কি করে, পরিকল্পনা করে। লিপি ম্যাডাম কি করে, পরিকল্পনা করে। কি কি খেলা হবে, কি কি কাজ হবে, হ্যাঁ। তারপরে লিপি ম্যাডাম কি করে, নিজে কিন্তু সব এক কাজ একা করে না, সবাইকে মধ্যে সংগঠন, সবাইকে ভাগ করে দেয়। তোমাদের দল ভাগ করে দেয়, কারা কোন খেলাগুলা তুলবে, কারা কোন খেলাগুলায় থাকবে, এগুলো সব ভাগ করে দেয়। তারপরে দেখা যায় সংগঠন করে, তারপরে কি করে, নিয়ন্ত্রণ করে। আপা খেয়াল করে দেখে, কয়েকটা টিচারকে সাথে ইনভলভ করে দেয়, হ্যাঁ, যে কাজটা কতটুকু হলো, কিভাবে তুললো, এবং সেও মাঝে মাঝে দেখভাল করে। তারপরে কিন্তু লাস্টে হচ্ছে মূল্যায়ন করে, যে স্পোর্টস যেদিন হয় সেদিন বোঝা যায় যে কাজে কতটুকু সফলতা আনলো বা বিফলতা হলো। এটা আমি তোমাদের একটা জাস্ট উদাহরণ দিলাম। হ্যাঁ, এরকম আমাদের কাজটা জাস্ট এইরকম, আমাদের পারিবারিক জীবনে এরকম, আমাদের বাস্তব জীবনে, সমাজ জীবনেও কাজগুলো আমরা এভাবেই করে থাকি। আচ্ছা, তাহলে আমরা দেখো সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পর্কে বিশদভাবে খুঁটিনাটি চিন্তা করে কোথায় কি সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়ে থাকে। কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, সে কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কিভাবে কাজটি করতে হবে, কি কি সম্পদ ব্যবহার করতে হবে ইত্যাদি বিবেচনায় বিষয়সমূহ সংগঠনের অন্তর্ভুক্ত। ওই যে আমি বললাম সংগঠনের কাজ হচ্ছে যে কাজটা যে করবে, কে করবে, তার কতটুকু অভিজ্ঞতা আছে, সে কাজটা পারবে কিনা, বা সেই কাজের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, এইসব দিকে চিন্তা ভাবনা করে কিন্তু সংগঠন অন্তর্ভুক্ত করা হয়। এক কথায় কাজ, কর্মী ও সম্পদের সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। যদি আমরা এক কথায় বলতে চাই সংগঠনের সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে কাজ, কর্মী ও সম্পদের সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। কাজ মানে যে কাজটা তুমি বা আমরা করব, আর কর্মী মানে যে কাজটা করে সে হলো কর্মী, আর সম্পদ লাগে, যে কোনো কাজ করতে হলে, যে কোনো কিছু করতে হলে অবশ্যই তাকে সম্পদ লাগবে। তাহলে এই তিনটা সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। মোট কথা আমরা সংগঠন কাকে বলে, কাজ, কর্মী ও সম্পদের সমন্বয় সাধন করাকে সংগঠন। বুঝতে পেরেছো? সংগঠন কাকে বলে, কাজ, কর্মী ও সম্পদের সমন্বয় সাধন করাকে, এই তিনটা জিনিসের যে সমন্বয় সাধন করে সেটাই হলো সংগঠন। তাহলে সংগঠনের তিনটি পর্যায় আছে। পর্যায়গুলো কি দেখো,
প্রথমত প্রথম পর্যায়ে ব্যক্তি তার করণীয় কাজে বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করে। প্রথম হলো সংগঠনের কাজ হলো, প্রথম কাজ হচ্ছে তার যে করণীয় কাজগুলো, সেই করণীয় কাজগুলো ভাবে ধারাবাহিকভাবে সে সাজায়, হ্যাঁ, রচনা করে। দ্বিতীয় পর্যায়ে হলো ব্যক্তি তার কোন কাজের আগে কোন কাজ পরে তার ধারাবাহিকতা, মানে ধারাবাহিকভাবে কোন কাজটা আগে করতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি সাপোজ মনে করো যে রুটি তৈরি করবে, তাহলে তোমাকে আগে আটা মেখে নিয়ে তারপরে রুটি তৈরি করতে হবে। কিন্তু আগেই আটা চুলায় দিতে পারবে না, আগেই তাওয়া চুলায় দিয়ে কাজটা করতে পারবে না। কোনটা মানে ধারাবাহিক, আগে পরে সাজাতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে, ধারাবাহিকভাবে করতে হবে। তৃতীয় পর্যায়ে হলো ব্যক্তি তার একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করে। যে কাজগুলো হবে সেই কাজগুলো একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, বা সময় একটু হেরফের হতে পারে, কিন্তু তার কর্মকাঠামো তিনি স্থির করবে। সুতরাং বলা যায় যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠন। কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে সংগঠন। সংগঠন হলো কাজটাকে করে, হ্যাঁ, কাজটাকে করে। এরপরও হচ্ছে নিয়ন্ত্রণ। আচ্ছা দেখো, গৃহ ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কিনা তা পর্যবেক্ষণ করা। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনের ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ। কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কিনা, তাতে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করেছে কিনা ইত্যাদি। প্রয়োজন বোধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। পূর্বের আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা কতগুলো স্তরে পর্যায়ক্রমে অগ্রসর হতে হবে। নিয়ন্ত্রণ মানে যে কাজটা নিয়ন্ত্রণ করবে, মানে কর্মে সক্রিয় হওয়া। প্রথম স্তর হচ্ছে সময় স্বল্পতা দেখা দিয়েছে। আচ্ছা, প্রথম স্তরে কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়। কর্মে সক্রিয় হওয়া, যে কাজটা করবে সেই কাজটাই কি হবে, সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কি কাজ করতে হবে এবং কিভাবে করতে হবে জানা থাকলে কাজ আরম্ভ করা সহজ। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে কাজ যে করবে সে কাজটা কিভাবে করবে, হ্যাঁ, সেটা যদি তার জানা থাকে তাহলে সে কাজগুলো সে করতে পারবে। তারপর হলো পর্যবেক্ষণ করা। কাজ করার দ্বিতীয় স্তরে হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হবে। কাজটি করতে সম্পাদন সঠিক ও সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে কিরকম সাফল্যের সঙ্গে হচ্ছে ইত্যাদি পরীক্ষা করে দেখানো হয়। পর্যবেক্ষণ করতে হয়, দেখভাল করতে হয়। একটা কাজ একজনের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত যে কাজটা হয়ে যাবে তা কিন্তু নয়। এই কাজটা মাঝে মাঝে কি করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, দেখতে হয় যে কাজটা কত দূর সে সাকসেস ভাবে করতে পেরেছে, সফলতার সাথে করতে পারছে। যদি না করতে পারে সেখানে কি কি দুর্বলতা আছে, কি কি সমস্যা আছে, সেগুলো দেখে আবার তাকে সেগুলো অনুধাবন করে আবার কাজটাকে এগিয়ে নিতে হবে। কাজ চলাকালীন অবস্থায় এগুলো পর্যবেক্ষণ করতে হবে। কাজ শেষ হয়ে গেলে কিন্তু পর্যবেক্ষণ করে লাভ নাই। কাজ চলাকালীন অবস্থায় পর্যবেক্ষণ করতে হবে যে কাজটা সঠিকভাবে সঠিক নিয়মে হচ্ছে কিনা। এরপর হলো অভিযোজন করা বা খাপ খাওয়ানো। অভিযোজন বা খাপ খাওয়ানো নিয়ন্ত্রণ পদ্ধতিতে তৃতীয় স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবেলা করতে হবে। প্রয়োজন অনুযায়ী গৃহীত পরিকল্পনাটি কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে অভিযোজন বা খাপ খাওয়ানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো কাজ করা হয় তখন সেই কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যেমন পর্যবেক্ষণ করতে হবে, তেমনি আবার মনে করো যে যে কাজটা করছে সে সঠিক কাজটা করার সাথে খাপটার সাথে খাপ খাইয়ে নিয়েছে কিনা, মিলে গিয়েছে কিনা, একাকার হয়ে গিয়েছে কিনা। যদি মনে করো যে পারছে না, তাহলে এখানে নতুন কোন রকম যদি সিদ্ধান্ত দিতে হয় তখন সেটাকে আবার অন্য কোনো এখানে ফর্মুলা ইউজ করতে হবে, যে তাকে দ্বারা কতটুকু হবে বোঝাই যাচ্ছে, তখন আবার অন্য কিছু দিয়ে একটু
পরিবর্তন করতে হবে বা রদবদল করতে হবে, তাহলে দেখা যাবে যে যে কাজটা হচ্ছে সফলতার মুখ দেখবে। এরপর হলো লাস্টে হচ্ছে মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনা সর্বশেষ পর্যায় হলো মূল্যায়ন, সবশেষ পর্যায় হলো মূল্যায়ন। কাজের ফলাফল বিচার বা যাচাই করা হচ্ছে মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপরে কাজের ফলাফল নির্ভর করে। কাজটি করার পিছনে যে লক্ষ্য ছিল তা অর্জনের পূর্ববর্তী পর্যায়গুলো অবদান পুঙ্খানুপুঙ্খ রূপে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কোনো কাজের সফলতা বা বিফলতা নিরূপণ করা যায় না। একটা কাজে যদি মূল্যায়ন না পাওয়া যায় তাহলে কিন্তু সেই কাজটা কতটুকু সফলতার মুখ দেখলো বা কতটা বিফল হলো বোঝা যাবে না, এবং পরবর্তী কাজ করার সময় আবার শেষে সমস্যা, যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোই দেখা দেবে। এর জন্য আমরা যদি সফলতা বিফলতা নিরূপণ করে মূল্যায়ন করি, তাহলে নেক্সট যে বিফলতা যে সমস্যাগুলোর মোকাবেলা করা হয়েছিল সেগুলাকে চিহ্নিত করে নেক্সটে ভালো করে কাজ করা যাবে। এই জন্যই সফলতা বা বিফলতার উপরে অবশ্যই কাজটা মূল্যায়ন করতে হবে। এক্ষেত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে আরো সচেতন হতে হবে এবং মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কিনা তা যদি হয়ে থাকে কতটা হলো তা পরিমাপ করতে হবে। ওই যে আমি যেটা বললাম যে যে কোনো কাজে যদি আমরা মূল্যায়ন করি তাহলে বুঝতে পারবো যে কাজটা আমরা কতটুকু ভালো করেছি। গত বছর স্পোর্টস মনে করে করেছি, কি কি সমস্যা ছিল সেটা যদি আমাদের জানা থাকে, লিখিত থাকে, সেই সমস্যাগুলোর মধ্যে এবার আর আমরা পড়বো না, আমরা আবার সুন্দরভাবে সেই কাজগুলো করতে পারবো। যে কোনো কাজ, শুধু এটা উদাহরণ বললাম, যে কোনো কাজ, পরিবারের যে কোনো কাজ। মনে করো তুমি একটা রেসিপি অনুযায়ী একটা পুডিং বানালে, সেই পুডিংটা তুমি যদি প্রথমবার বানানোর সময় যদি তোমার কিছু কিছু সমস্যায় পড়ো বা পাতলা হয়ে গেছে বা জমাট বাঁধে নাই, এই যে সমস্যাগুলো কোনটা কম হয়েছিল এইরকম যদি তোমার জানা থাকে, কিন্তু পরবর্তীতে তুমি যখন আবার কাজটা করতে যাবে তখন কিন্তু তুমি সেই সমস্যাগুলো বুঝতে পারবে যে এই সমস্যাটা আমার ছিল। সেটাই হচ্ছে মূল্যায়ন। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা দেখো মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কিনা তা আরো যদি দেখা থাকে কতটা হলো তার পরিমাপ করা যায়, তাহলে লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ব্যর্থতার কারণ নির্ণয় করে পরবর্তী সংশোধনের ব্যবস্থা করা যাবে। সেটাই আমি বলতেছিলাম যে পরবর্তীতে আর যেন সমস্যা হবে না। তাহলে সঠিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখতে হবে। কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে? দেখো, লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা, কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা। সফলতাও যেমন বলতে হবে এবং ভুলগুলোও যেমন বলতে হবে, সঠিকটাও বলতে হবে। ব্যর্থতা সফলতা একটা কাজের দুটোই থাকে। কাজে ব্যর্থ হলে তার ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তী সংশোধনের মাধ্যমে এই যে সফল হওয়া যায়, যেটা আমি বলছিলাম যে কাজে যদি প্রথমে ব্যর্থ হয় তাহলে কিন্তু পরবর্তীতে যদি এই ভুলগুলো না হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে কাজটা করতে পারবে। আচ্ছা আপু, আমাদের আর মাত্র সময় আছে 2 মিনিট। আচ্ছা, তাহলে আমি পার্ট 5 আর আজকে যাচ্ছি না, বুঝছো? পার্ট 5 গেলে শেষ করতে পারবো না। তাহলে আমরা যতটুকু পড়েছি, আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে যে ওইটুকুই বাসায় একটু ভালো করে রিডিং করবে। যখন না বুঝবে সেখানে একটু কলম দিয়ে দাগিয়ে রাখবে যে এই জায়গাটা ম্যাডাম একটু বুঝতে পারিনি, আমি তোমাদেরকে ব্যবস্থা বুঝিয়ে দিব। এই দেখো, তোমাদের এখানে একটা কাজ দেওয়া আছে, গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় অনুসরণ করে একটি পিকনিকের আয়োজন করো। দেখেছো? এই যে পিকনিকের আয়োজন করতে হলে কিন্তু 4টা জিনিসই লাগবে, পরিকল্পনা লাগবে, সংগঠন লাগবে, নিয়ন্ত্রণ লাগবে, মূল্যায়ন লাগবে। দেখছো, গৃহ ব্যবস্থা নেই যে পর্যায়গুলো অনুসরণ করে। প্রথম পর্যায় হচ্ছে কে কে পিকনিকে যাব। হ্যাঁ, সবাই এগুলো তোমরা কিন্তু এটা সুন্দর করে একটা আমাকে উপস্থাপন করে একটু দেখাতে পারো। যদি তোমরা এটা একটু করো ভালো হবে, এই কাজটা শিখতে পারবে, কাজ শিখতে পারবে। এই যে গৃহ ব্যবস্থা বিভিন্ন এই কাজটা করে রাখবে। আমি একটু তোমাদের কাছ থেকে শুনবো শুধু যে কিটা করেছো, কিভাবে করতে হবে, আমাকে একটু খালি একদিন সামারিতে একটু বলবে এই করলাম, একটু একটু লিখে আর একটু আলোচনা করে রাখবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট ক্লাসে পার্ট 5 থেকে আরম্ভ করে এই অধ্যায়টা শেষ করে দেব। বুঝতে পেরেছো? কারণ এখন আমাদের কিন্তু হাতে আর মাত্র 1-1.5 মিনিট সময় আছে। তোমাদের যদি কিছু বলার থাকে বলো, কারণ এখন পার্ট 5 আরম্ভ করে শেষ করতে পারবো না, এই জন্য শুরু করছি না। কারণ হচ্ছে পার্ট 5টা আমাদের একটু বড় আছে। দুটো পৃষ্ঠা নিয়ে সিদ্ধান্ত গ্রহণটা একটু বড় আছে, এই জন্য এই সিদ্ধান্ত গ্রহণটাও একটু বাসায় রিডিং করবে। শুধু যে ওইটা পড়বে না, পুরোটা এই অধ্যায়টা পুরোটা বাসায় রিডিং পড়বে। রিডিং পড়লে তুমি এটার ভিতরে ঢুকতে পারবে এবং বুঝতে পারবে।
আমি বারবার বলছি এগুলো থিওরি ক্লাস, তো এগুলো একটু মাথায় ঢুকতে চায় কম, এই জন্য একটু বুঝে বুঝে তুমি লাইন বাই লাইন বুঝে পড়ো, তাহলে দেখবে ঢুকে যাচ্ছে মাথায়। আর পরের গুলো একদম ইজি, পরের গুলো কোনো কঠিন চ্যাপ্টার না, খুব একটা সহজ সহজ চ্যাপ্টার গুলো। কিন্তু প্রথম অধ্যায়ের এই যে কয়েকটা প্রথম ইয়ের গুলো অনুচ্ছেদের সেগুলো একটু কঠিন, যেমন ওই যে একেবারে এইগুলো যেগুলো গৃহ ব্যবস্থাপনা, তারপরে হলো গৃহ সম্পদের ব্যবস্থাপনা, গৃহ আভ্যন্তরীণ সঞ্চয়, এগুলো লাস্ট এগুলো কিন্তু খাদ্যের অধ্যায়গুলো সোজা ইজি। তাহলে আমাদের এই পর্যন্ত আজকে। তোমাদের কোনো সমস্যা আছে কি আপু, বলো? হ্যাঁ, তোমাদের রোলগুলো আরেকবার বলবে, তোমাদের রোলগুলো একটু বলো। রোল 35, রোল 7, আর কে আছো? হ্যাঁ বলো, হ্যাঁ বলো। রোল 35, রোল 7। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? রোল 35, রোল 35। মিস ও তো লিভ নিয়ে। আচ্ছা, রোল তুমি কত? তুমি কত রোল? তোমার রোল কত? রোল 7। তুমি কি রোল 7? 7। আচ্ছা, আর কে আছে ক্লাসে আপু? আর কে আছে? আচ্ছা, তুমি কি শুনতে পেয়েছো আমার কথা? রোল 7, কথা বলো। রোল 7, কথা বলো। জি মিস। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে পড়া থাকবে হচ্ছে এই অধ্যায়টা করে রাখবে। আমি এইটা